আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম উইকলি ভিডিও, যেটা আমি লাইফ টাইম কন্টিনিউ করতে চাই। অর্থাৎ একদম শুরু থেকে শুরু করে, মানে আজকে থেকে শুরু করে একদম লাইফ টাইম আমি এই প্রসেসটা শুরু করতে চাই। প্রসেসটা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার বিকেলবেলা আসর থেকে মাগরিব এই সময়টুকু আমি ব্লগ করে রাখবো। এই সময়টুকু ব্লগ করে আমি আমার পরের সপ্তাহের যে সার্বিক কার্যাবলী আছে বিভিন্ন অ্যাসপেক্ট অফ লাইফ লাইক হেলথ, এডুকেশন, সেলফ ডেভেলপমেন্ট, রিলিজিয়ন, স্পিরিচুয়ালিটি, হ্যাবিটস, গুড হ্যাবিটস, ব্যাড হ্যাবিটস, রিলেশনশিপ উইথ ফ্যামিলি, এভরিথিং, সব কিছু একটা সুন্দর পরিকল্পনা, 1 ঘন্টা ব্যাপী একটা সুন্দর পরিকল্পনা আমি আমার নিজের সামনে ক্যামেরার সামনে উপস্থাপন করব এবং পরের সপ্তাহে এটা রিভিউ করব যে আমি এটা কতটুকু করতে পেরেছি। তো এই সপ্তাহের মধ্যে আজকে বৃহস্পতিবার, আমার প্ল্যানটা খুব বেশি সূক্ষ্ম হবে না, কারণ আমার পূর্ব প্রস্তুতি খুব বেশি ভালো না। তো তারপরেও চেষ্টা করব সংক্ষিপ্ত রাখার জন্য যতটা সম্ভব হয়, এবং সুন্দর, সুশৃঙ্খল এবং সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করব। তো প্রথমে আসি আমার, আচ্ছা, একটা একটা করে অ্যাসপেক্ট অফ লাইফ শেষ করতে হবে। তো প্রথমে আসি হচ্ছে আমার সেমিস্টার ফাইনাল এক্সামে। তো আজকে হচ্ছে এই তো 19 তারিখ। হ্যাঁ, আজকে হচ্ছে 19 তারিখ, মাসের নাম হচ্ছে সেপ্টেম্বর। তো অক্টোবরের 19 তারিখে আমার সেমিস্টার ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে, অলমোস্ট শিওর। তো আমার হাতে সময় আছে হচ্ছে প্রায় 30 দিন। এই 30 দিনের মধ্যে আমার সেমিস্টারের সম্পূর্ণ পড়াটাকে একটা গোছানো আকারে নিয়ে আসতে হবে। এখন এই সেমিস্টার এক্সামকে আমি বাদ দিতে পারি না আমার লাইফ থেকে। এটা যতটাই আমি, যদিও আমি এটা ভালো লাগে না, বাট ভালো লাগে না বললে তো ছেড়ে দিলে চলবে না, কারণ এটা আমার, যেহেতু আমি চলে এসেছি এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে আছি, তাই সেই প্রসেসটা আমার সম্পূর্ণ করে তারপরে এখান থেকে যেতে হবে। তো সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য আমার প্রিপারেশন কীভাবে হবে? তো আমি এখনও সুন্দর গুছানোভাবে আমার পুরো সিলেবাসটা আমার সামনে নাই, যে আমি কি পড়বো, কীভাবে পড়বো, কতটুকু পড়বো, কারণ আমার শীট আমি এখন সংগ্রহ করি নাই। এটা আমার খুব বড় একটা ডাউনফল হয়েছে এই ওকে এই সেমিস্টারে, যেটা আমি পরবর্তী সেমিস্টারে অ্যাভয়েড করার চেষ্টা করবো। অর্থাৎ পরবর্তী সেমিস্টারে ঠিক প্রথম দিন থেকে আমার সামনে সবগুলো শীট আমি রাখবো। এটা আমি কথা দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে, যে পরবর্তী সেমিস্টারের শেষ হওয়ার একদম শুরুর দিন থেকে, মানে একদম শুরুর দিন থেকে আমি সম্পূর্ণ সিলেবাসের সম্পূর্ণ শীট আমার টেবিলের উপর রাখবো, দ্যাটস ইট। তো এটা একটা কমিটমেন্ট আমি আমার নিজেকে দিলাম, এটা আমি রাখবো ইনশাল্লাহ। আর এই সেমিস্টারের শীটগুলো আমি কালকের ভিতরে, আমি যেভাবেই হোক কালকে শুক্রবার শেষ হওয়ার আগে আমি এই সেমিস্টারে সবগুলো সিট সংগ্রহ করব, এটা আমার কমিটমেন্ট। মানে একদম সবগুলো সিট, যদি টাকা লাগে টাকা খরচ করে কিনবো, আর যদি টাকা না লাগে বড় ভাইয়ের কাছ থেকে কিনতে হয় তাহলে বড় ভাইয়ের কাছে যাব, তারপর সেখান থেকে গিয়ে নোট নিয়ে আসবো। এটা আরেকটা কমিটমেন্ট নাম্বার 1, যে পরবর্তী সেমিস্টার শুরু হওয়ার প্রথম দিন থেকে আমি আমার সব সেমিস্টারের সবগুলো সিট আমার টেবিলের উপর রাখবো, সেটা বড় ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা হোক অথবা বুখারি থেকে সিট কিনা হোক। আর কমিটমেন্ট নাম্বার 2 হচ্ছে যে কালকে শুক্রবার রাত 12টার আগে আমি অ্যাট এনি কস্ট সম্পূর্ণ আমার যে সেমিস্টার আছে সেমিস্টারের সম্পূর্ণ শীট আমার পড়া টেবিলের উপর থাকবে। তো এটা হচ্ছে আমার দুটো কমিটমেন্ট। তো এখন কথা হচ্ছে যে পড়ালেখা কিভাবে কন্টিনিউ করব বা গোছাবো। তো আমি একটা ফিলোসফিতে বিশ্বাস করি যে আমি আমার জীবনে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছি এবং আমি মারা গেছি, এবং আমি যেইটুকু লাইফ লিড করতেছি সেগুলো হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া অতিরিক্ত বোনাস। তো এখানে আমার এনজয়মেন্ট, ফুলফিলমেন্ট, তারপর হচ্ছে এই কি বলে ভালো লাগে না, তারপরে এসব ভংচং করার আমার কোনো মানে সুযোগ বা কোনো রকম অপরচুনিটি আমার নাই এখানে, কারণ a dead man have no feelings, so that's also true for myself. ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে কি করতে হবে, সেমিস্টারের পড়ালেখা কিভাবে গোছাবো। তাই বলে যে আমি একদম সারাদিন পড়ালেখা করবো, সারাদিন ইবাদত করবো, আমারও একটা ক্যাপাবিলিটি আছে, ওইটাও আমি কনসিডারেশনে রাখবো, এমন না যে শুধুমাত্র বকিচকি দিয়ে গেলাম কিন্তু কমিটমেন্ট রক্ষা করতে পারলাম না, এমনটা যাতে না হয়। তো এটার স্বার্থে আমি যেটা বলতেছি, যেটা কনফার্ম করবো সেটা হচ্ছে যে আজকে থেকে আগামী সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, কয়দিন হয়, 7 দিন। হ্যাঁ, 7 দিনে প্রতিদিন
প্রশ্ন বড় হোক ছোট হোক, ডাজন্ট ম্যাটার, আমি প্রতিদিন 5টা করে প্রশ্ন শিখবো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে। তাহলে 7 × 5 = 35টা হচ্ছে। 35টা প্রশ্ন আমি আগামী 7 দিনের ভিতর শিখবো। এবং কথা হচ্ছে যে আমি আরও বেশি বড় টার্গেট নিতে পারতাম, যেমন প্রতিদিন 7টা করে প্রশ্ন করব, হয়তো সেটাও সম্ভব ছিল। কিন্তু কথা হচ্ছে যে হয়তো সেটা সম্ভব, কিন্তু আমার যে কমিটমেন্টগুলো সেগুলোর যেন জায়গায় যেন আমি পাহাড়ের মতো অবিচল থাকতে পারি, সেই রকম মেন্টালিটি নিয়ে আমি এবার সামনে আগাবো। একবার যে কমিটমেন্ট দিয়ে ফেলেছি মানে দিয়ে ফেলেছি, এটা আমার বাস্তবায়ন করতেই হবে। এখন আমার সামনে কি হয়েছে, আমার পার্সোনাল লাইফে কি হয়েছে, আমার ডাজন্ট ম্যাটার, নাথিং ম্যাটার। আর কমিটমেন্ট দেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে কমিটমেন্ট দিতে হবে। এই জন্য আমি 5টা প্রশ্ন রাখছি, বেশি দিইনি। 5টা প্রশ্ন, এটা জাস্ট 2-2.5 ঘন্টা পড়লে আবার করা সম্ভব। 5টা প্রশ্ন, 5টা প্রশ্ন 2.5 ঘন্টা, ইটস ফেয়ার এনাফ। যদি বড় প্রশ্ন হয় তাহলেও 2.5 ঘন্টায় শেষ করা সম্ভব বলে আমি মনে করি। আর একদম যে হুবহু মুখস্থ করে একদম গটরগট বলতে হবে সেরকম কিছু না, জাস্ট এমনভাবে আয়ত্তে আনতে হবে যেন পরীক্ষার আগে ব্যাপারটা জাস্ট আমি চোখ ভুলে গেলেই আমার মনে পড়ে যায় যে আমি কী পড়ছি, কীভাবে পড়ছি, কীভাবে গুছাইছিলাম। তো এভাবে 35টা প্রশ্ন আমার সিলেবাস থেকে আমি গুছাবো। কিন্তু কোন সাবজেক্ট গুছাবো স্পেসিফিক্যালি সেটা নির্ভর করে হচ্ছে নেক্সট সিটি পরীক্ষা বা ক্লাস টেস্ট পরীক্ষা কী আছে সেটার উপর ভিত্তি করে, তারপর আরও অনেক কিছুর উপর ভিত্তি করে আমি সেই সিদ্ধান্তটা নিব। তো এই হচ্ছে আমার একাডেমিক কামব্যাক। সেটা হচ্ছে যে আমি আগামী 7 দিন বা প্রতিদিন 5টা করে প্রশ্ন করব, মোট 35টা প্রশ্ন কমপ্লিট করব আগামী 7 দিনে। এবং পুরো সেমিস্টারের যে শিটগুলো আছে সেই শিটগুলো আমার পড়ার টেবিলের উপরে সামনে থাকবে। এবং প্র্যাকটিক্যাল যে প্ল্যান প্যাথোলজি আছে এটা আমি শেষ করব অ্যাট এনি কস্ট। এখানে প্রায় 49 পৃষ্ঠার প্র্যাকটিক্যাল বা 50 পৃষ্ঠার প্র্যাকটিক্যাল, অনেকে বলতেছে, আমার 1 পৃষ্ঠাও লেখা হয় নাই, কিন্তু আমি এটা প্র্যাকটিক্যাল শেষ করব। এটা হচ্ছে আমার কমিটমেন্ট। এই 49 পৃষ্ঠা হোক, 50 পৃষ্ঠা হোক, আর যত পৃষ্ঠাই হোক, প্র্যাকটিক্যাল যে প্ল্যান প্যাথোলজি আছে এটা আমি সম্পূর্ণটা শেষ করব। পেন্সিল দিয়ে লিখতে হবে, খুবই প্যারাদায়ক আমি জানি, খুব বেশি সময় লাগবে, অনেক বেশি সময় লাগবে, 2 পৃষ্ঠা লিখতে আমার হাঁপিয়ে যায়। আই নো এভরিথিং, বাট আই হ্যাভ টু ডু ইট। ওকে, তাহলে এই যে কমিটমেন্টগুলো দিলাম, এই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা জরুরি, ঠিক না? শুধু ফাঁকা বলি কমিটমেন্ট দিয়ে গেলাম আর বাস্তবায়ন করলাম না, তাহলে তো সেটা হলো না। সেটা বাস্তবায়ন করবো কীভাবে? সেটা বাস্তবায়ন করার জন্য আমার প্রথম কথা হচ্ছে যে আজকে কী বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, শুক্রবার থেকে শুরু করে, আজকে তো বৃহস্পতিবার না, আজকে তো মেবি আজকে বৃহস্পতিবার। শুক্রবার থেকে শুরু করবো দাঁত ব্যথা। ওকে, তো কথা হচ্ছে যে এই কমিটমেন্ট, দাঁত ব্যথা করতেছে কেন? ওকে, সো ব্যাক টু দ্য পয়েন্ট, যে আমার কমিটমেন্ট বাস্তবায়ন করার জন্য আমার প্রতিদিন সকালবেলা ফজরের পরে, ফজরের নামাজ যেহেতু আমি পড়ি, ফজরের পরে একদম ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আমার যে সময়টুকু থাকে এই সময়টুকু আমার হাতে আছে। এমন না যে আমার এই 35টা প্রশ্ন করার জন্য 35 ঘন্টার সময় আমার জন্য অপেক্ষা করতেছে, ব্যাপারটা এমন না। আমি ফজরের পরে, যেমন আমি মনে করো ফজরের নামাজ পড়ি হচ্ছে 5টা 20-এ, 5টা 20 থেকে 6টা 10-20 পর্যন্ত আমার কোরআন পড়া, তারপর হচ্ছে ডিম সিদ্ধ করা, তারপরে পানি খাওয়া, তারপরে হচ্ছে ঘর গোছানো, তারপরে এগুলোতে চলে যাবে হচ্ছে আমার 6টা 20 বেজে যাবে। ঠিক আছে, ধরলাম আমি 6টা 30 বেজে গেলো, 6টা 30 বাজবে না, এটা রেয়ার। 6টা 30 বাজলে সেখানে অবশ্যই কোনো মিস্টেক আছে। হাদিস পড়া, কোরআন পড়া, রুম ক্লিন করা, পানি খাওয়া, এগুলোতে এত সময় তো যাওয়ার কথা না। একদম কত ঘন্টা এখানে? প্রায় 1 ঘন্টা সময়। 5টা 20 থেকে 6টা 30, না, এত 5টা 40 আমার ফজর নামাজ শেষ হবে। 5টা 50 আমার কিতাবে তালিম বা হাদিস পড়া শেষ হবে। 5টা 50 থেকে 6টা 15 পর্যন্ত আমার সূরা ইয়াসিন পড়া শেষ হবে। 6টা 15, হ্যাঁ 6টা 30 পর্যন্ত বেজে যাবে। হ্যাঁ ঠিক আছে, 6টা 30 পর্যন্ত বেজে যাবে। তো 6টা 30 থেকে 7টা 30, 8টা 30, 9টা, 2.5 ঘন্টা সময় আছে এখানে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমার সকালবেলাটায় 9টায় ক্লাস, বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, থাকলেও 10 মিনিট পরে লেট করে গেলেও তেমন কোনো সমস্যা হয় না। তো এখানে আমি প্রায় 2.5 ঘন্টা সময় পাচ্ছি 6টা 30 থেকে 9টা পর্যন্ত। যদি 9টায় স্পেসিফিকভাবে ক্লাস থাকে তাহলে 10 মিনিট কম পড়লাম, সমস্যা কি?
8:50 শেষ করে দিলাম, বা 2 ঘন্টা 20 মিনিট পড়লাম। 2 ঘন্টা 20 মিনিট পরে তারপরে 8:50 দিকে রেডি হয়ে তারপর 9:10 দিকে ক্লাসে উপস্থিত থাকলাম, সমস্যা নেই তো। আর যদি 9টায় ক্লাস না থাকে তাহলে 2.5 ঘন্টা শেষ করে তারপর উঠলাম। তো এভাবে আগামী 7 দিন আমি ফজরের পর থেকে যে এই যে 2.5 ঘন্টা সময়টুকু আছে, এই 2.5 ঘন্টার সময় আমি আমার সিলেবাসের যে একাডেমিক পড়ালেখা আছে, একাডেমিক পড়ালেখাগুলোকে কমপ্লিট করব। এটা হচ্ছে আমার কমিটমেন্ট নাম্বার 1 2 3 3 বেসিকলি। কারণ যে 3 নম্বর কমিটমেন্ট যেটা দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে যে আমার একাডেমিক সিলেবাসের 35টা প্রশ্ন শেষ করব। এটাও আমি কখন শেষ করব সেটা জাস্ট কনফার্ম করলাম। তো হ্যাঁ, অবশ্যই তাহলে কখন যে শেষ করবো সেটা কনফার্ম করা হলো। কখন শেষ করব? শেষ করবো হচ্ছে তোমার এই কখন শেষ করবো হচ্ছে সকালবেলা ফজরের পরে যে 2.5 ঘন্টা সময় আছে, 2.5 ঘন্টা সময়ের মধ্যে আমি আমার একাডেমিক পড়ালেখার যে 35টা প্রশ্ন, সেই 35টা প্রশ্ন আমি পড়ে শেষ করব। ওকে, কথা হচ্ছে যে তাহলে আমার একাডেমিক কামব্যাক হয়ে গেল, আমি পড়লাম। এই সময় ঘুমানোর তো প্রশ্নই আসে না, এই সময় ঘুমের কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এবার হচ্ছে আমার এই একাডেমিক কামব্যাক দেওয়া হয়ে গেল। মনে করো আমার একাডেমিক একটা চরম লেভেলের কামব্যাক হয়েছে, 35টা প্রশ্ন পড়া খামখেয়ালি কথা না, আমি একটা প্রশ্ন মনে পারি না। যাই হোক, সিটির জন্য কিছু কিছু প্রশ্ন পড়ছিলাম, কিন্তু তারপরে সেগুলো মনে নেই, ভুলে গেছি। তো এক মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে, অনেক পড়ালেখা বাকি আছে। জাস্ট আমি কামব্যাক দেওয়ার জন্য, পড়ালেখার ফ্লোতে চলে আসার জন্য আমি এই ছোট্ট সিদ্ধান্তটা নিলাম। এটা কোনো বড় সিদ্ধান্ত না, অনেকে এর থেকে বড় বড় সিদ্ধান্ত নিয়ে পড়তেছে। ওকে, তারপর আছে একাডেমিক পড়ালেখা এখানে শেষ। এরপরে একাডেমিকের বাইরে আমি আর কিছু করবো না। যদি সিটি থাকে সিটির পড়া করবো, আর যদি সিটি না থাকে তাহলে সিটির পড়া তো নাই, তাহলে আমি আমার 35টা প্রশ্ন শেষ করবো। অবশ্যই যদি সিটিতে যদি আমার যে কটা প্রশ্ন পড়তে হবে, সে কটা প্রশ্ন 35টা প্রশ্নের ভিতরেই অন্তর্ভুক্ত হবে। তাহলে আমার এই যে কি বলো এটাকে, এই যে একাডেমিক কামব্যাক সেটা সম্পন্ন হয়ে গেল 12 মিনিটের মধ্যে। আমার হাতে এখনও প্রায় 48 মিনিট সময় আছে এই বক করার জন্য। তো একাডেমিক কামব্যাক শেষ হয়ে গেল আমার। এখন আসি হচ্ছে আমার অ্যাডিকশন, সেলফ অ্যাডিকশন। তো বাস্তবতা হচ্ছে ওকে, সেলফ অ্যাডিকশনের জায়গায় আসি। বাস্তবতা হচ্ছে যে আমি, যদিও আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, এবং ইউটিউবেও আমার একটা সেটিং অন করা আছে যেটার মাধ্যমে আমি ইউটিউবে কোনো ভিডিও দিতে পারতেছি না, তারপরেও আমার হচ্ছে কি বলে এটাকে, যে আমার কিছু রিসেন্টলি কিছু অবনতি দেখা যাচ্ছে কিছু কিছু ফিল্ডে। সেটা হচ্ছে ফেসবুক। আমার যেহেতু যদিও পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট নাই, আমার কোনো মানুষের সাথে কন্ট্যাক্ট নাই, মেসেঞ্জার নাই, কারোর সাথে কোনো আলাপ টালাপ করতে পারি না আমি। এটা খুবই ভালো একটা দিক, পজিটিভ একটা দিক। আইসোলেশনের মধ্যে দিয়ে আছে, নেগেটিভ সাইডও আছে এটার। আমার সোশ্যাল কানেকশন কমে যাচ্ছে, মানুষের সাথে কথা বলতে ভয় পাচ্ছি, বা কথা হচ্ছে না অনেকের সাথে 2-3 দিন যাবত। আমার ক্লোজ ফ্রেন্ডের সাথে 2-3 দিন কথা হচ্ছে না, একদিন কথা হচ্ছে না, ক্লাসে যেতে ইচ্ছে করতেছে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, খুব বেশি একটা ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে এক কথায়। তো এটার একটা নেগেটিভ দিক আছে। আর পজিটিভ দিক হচ্ছে আমি আমার টাইমটুকু পাচ্ছি। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে আমার যে একটা পেজ ছিল, যেটা আমি অনেক আগে খুলছিলাম, নতুন জীবন নামে একটা উদ্যোগ নিয়েছিলাম। ওই উদ্যোগ নেওয়ার কারণে একটা পেজ খুলছিলাম, কিন্তু এই পেজ আমি এখন ডিলিট করতে পারতেছি না। অ্যাকাউন্টটা কেন ডিলিট করতে পারতেছি না আমি জানি না। আমি তো অনেকবার চেষ্টা করছি, 2-3-4 বার চেষ্টা করছি, কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট করতে পারতেছি না। যার কারণে প্রতিবারই দেখা যাচ্ছে আমি প্রায় প্রতিদিন বা 2 দিন পর পর গুগলে গিয়ে সার্চ দিচ্ছি facebook.com লগইন, তারপর সার্চ দেওয়ার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে আমাকে নিয়ে যাচ্ছে ওই পেজে। তারপর ওই পেজ থেকে আমি আমার দেশের রিসেন্ট খবরগুলো দেখতেছি, জানতেছি। যদিও আমার কোনো মানুষ বা ক্লোজ ফ্রেন্ডের সাথে আমার দেখা হচ্ছে না, কিন্তু আমি তো ইউজ করতেছি। আর এই ব্যাপারটা এতটাই অ্যাডিকটিভ একটা অ্যাপ, কারণ এই অ্যাপ আমার সম্পূর্ণ সাইকোলজি। যেমন আমি যদি একটা ক্রিকেটের ভিডিওতে লাইক করি, তাহলে আরও 2টা ক্রিকেটের ভিডিও চলে আসে। তো আমারও ভালো লাগে ক্রিকেটের ভিডিও, তো আমি ক্রিকেট ফ্যান, তো আমিও ফেসবুকে সময় ব্যবহার করতেছি। বা আমার পলিটিক্যাল একটা নির্দিষ্ট পার্টিকে ভালো লাগে, তো আমি একটা পার্টির ভিডিও লাইক দিলাম, তো সেই পার্টি সম্পর্কে আবার চলে আসতেছে অনেকগুলো ভিডিও। আমি একটা নির্দিষ্ট পার্টিকে ভালো লাগে না, সেই পার্টির ভালো না লাগার একটা ভিডিওতে লাইক দিলাম, তাহলে সেই পার্টির ভালো না লাগা ভিডিও চলে আসতেছে অনেকগুলো। তো এভাবে আমার একদম মানে এরকম মনে হচ্ছে যে আঙুল দিয়ে এরকম কন্ট্রোল করে না, একটা পুতুল খেলার মতো। তো এরকম মনে হচ্ছে যে আমি যখন অ্যাপের ভিতরে থাকি, ততক্ষণ পর্যন্ত আমার সমস্ত সাইকোলজিকে বিশ্লেষণ ব্যাখ্যা করার মাধ্যমে আমাকে কন্ট্রোল করা হয়। যদিও এটা আমি ভালোভাবে অনুধাবন করতে পারি না, এবং কখন কোন দিক দিয়ে সময় চলে যায় 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, সেটাও আমি বুঝতে পারি না। এবং এটা বোঝার সক্ষমতাও থাকার কথা না, কারণ আচ্ছা যাই হোক, ওটা আলাদা টপিক। এখন কথা হচ্ছে যে যেহেতু আমি এখন ফেসবুক এডিক্ট হয়ে গেছি, এটা মানতে হবে, এটা মানতে হবে
যে জিনিসটা সত্য, এটা সত্যকে সত্য বলে স্বীকার করতে হবে। সত্যকে কখনো গোপন করা যাবে না, কারণ সত্য একদিন না একদিন বের হয়ে আসবেই আসবে। তো বের হয়ে আসবে বলতে আমি কি খারাপ কিছু করছি না, বের হয়ে আসবে বলতে এই যে আমি যে অসত্যটাকে ঢাকতেছি যে না আমি ফেসবুক ব্যবহার করি না বা ফেসবুক এডিক্টেড না, জাস্ট একটু ইউজ করি আর তো কিছু না, দেখা যাবে যে এই একটা একটু ইউজ করি আর তো কিছু না, একটা সময় পরে এত বড় একটা ব্যাপার হয়ে যাবে বা এত বেশি সময় আমার জীবন থেকে নষ্ট করে ফেলবে, যে সময়টা দিয়ে আমি অন্য ভালো কিছু প্রোডাক্টিভ কিছু করতে পারতাম। ঠিক আছে, তো এই ছোট্ট কাজটাকে অ্যাভয়েড করা যাবে না। আমি বোঝাতে চাইছি যে সত্যকে কখনো ঢাকা যাবে না বলতে এটা বোঝাতে চাচ্ছি যে এই ফেসবুক ব্যবহার করার মাধ্যমে আমার যে ক্ষতি হবে সেই ক্ষতিটাকে কখনো ঢাকা যাবে না। ঠিক আছে, তো কথার ফ্লো হারিয়ে ফেলতেছি, তো লেটস জাস্ট get in the flow, okay, with a good talking skill. I don't have any talking skill. I am very bad at this. I can speak. I can speak in front of camera. I'm speaking though in front of camera. Okay. তো কথা হচ্ছে এখন ফেসবুক দিয়ে কী করবো আমি এখন, এটা তো আমার অনেক দিনের এডিকশন। এমন না আজকে শুরু হয়েছে বা কালকে, আজকে একটা বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ আছে, সরি শ্রীলঙ্কা আর আফগানিস্তানের ম্যাচ আছে। এই ম্যাচটা যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করবে। তো বাংলাদেশের সব মানুষের দৃষ্টি ওই জায়গায়। তো আমি যদিও খেলাটা পুরোপুরি লাইভ দেখবো না, কিন্তু কোনো না কোনোভাবে আমি কালকে সকালবেলা এই খবরটা ফেসবুকের মাধ্যমে জানতে পারবো যে কী হয়েছে আসলে, এবং মানুষের প্রতিক্রিয়া কী, মানুষ কীরকম আনন্দ উল্লাস করতেছে বা কীরকম দুঃখিত হচ্ছে। তো ফেসবুক ব্যাপারটা, আচ্ছা এখান থেকে কি আমি কোনো বেনিফিট পাচ্ছি? উত্তর হচ্ছে না। এখান থেকে কি আমার কোনো ক্ষতি হচ্ছে? উত্তর হচ্ছে হ্যাঁ। কী ক্ষতি হচ্ছে? সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, এটা আমি কি আস্তে আস্তে এটার ভিতরে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি? হ্যাঁ। এটা অ্যাডিক্টেড হয়ে যাওয়া কি ভালো না? তাহলে কী করতে হবে? ফেসবুক বাদ দিতে হবে। তো ফেসবুক বাদ দিতে হলে কী করতে হবে? ফেসবুকে অল্টারনেটিভ কিছু আনতে হবে। কারণ আমি কোনো কিছু, আমি নিজেও এত পরিমাণ কনফিউজড যে আমি একাডেমিককে আমি যতটা সহজে বলে দিয়েছি যে আমি এটা করবো ইনশাল্লাহ, এবং এখানে কমিটমেন্ট দিতে পারছি, কিন্তু এইসব জায়গায়, এই সফট কিছু জায়গায় আমি কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেকবার ভাবতে হচ্ছে আমাকে, বা অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে কথা বলতে হচ্ছে, বা কথা বলার সাহস পাচ্ছি না। কারণ ব্যাপারগুলো আমি জানি, ব্যাপারগুলো অনেক ডিপ, এবং এই ব্যাপারগুলো এতটা ডিপ যে কিছু বোঝার আগে অনেক কিছু হয়ে গেছে। কী করবো তাহলে ফেসবুক নিয়ে? আমি তো খুব প্যারা খাচ্ছি ফেসবুক নিয়ে। ফেসবুক ডিলিট দিলাম, পার্সোনাল অ্যাকাউন্ট ডিলিট দিলাম, মানে আমার ফ্রেন্ড সার্কেলে সবাই জানে আমি ফেসবুক ইউজ করি না। তারপর হচ্ছে আর সত্যি আমার পার্সোনাল কোনো অ্যাকাউন্ট নাই। অনেক কিছুই তো স্যাক্রিফাইস করতেছি ফেসবুক না ব্যবহার করে, কিন্তু আলটিমেটলি তারপরেও যদি আমি অন্য আরেকটা পেজের মাধ্যমে ফেসবুক সম্পর্কে ধারণা রাখি বা ফেসবুকে আমার নিয়মিত চলাফেরা থাকে, তাহলে এটা তো কাইন্ড অফ নিজের সাথে প্রতারণা হয়ে গেল, তাই না? হ্যাঁ, প্রতারণা হয়ে গেল, বুঝতে পারতেছি। তাহলে কী করা উচিত? আচ্ছা দেখো, আমি একটা ফিলোসফিতে বিশ্বাসী, সেটা হচ্ছে যে আমি মারা গেছি, এবং আমি যেটুকু লাইফ লিড করতেছি সেটুকু সৃষ্টিকর্তার দেওয়া নিয়ামত, তো সেটুকুকে আমি সৃষ্টিকর্তার মতো করে চালাতে চাই। তাহলে এই জীবন বা এই নিয়মের ভিতরে কিন্তু এটা চলে আসে যে আমার ফেসবুক ব্যবহার করা এখন ঠিক হবে না, বা ফেসবুক এখন আমার ব্যবহার করা উচিত না। সো ইটস ডিলিটেড অ্যান্ড ইটস গন। সো আচ্ছা ঠিক আছে, আচ্ছা আরেকটা কমিটমেন্ট দিচ্ছি 20 মিনিট শেষ হওয়ার আগে, সেটা হচ্ছে আগামী 7 দিন যদি আমি আমি এগুলো বগিচুগি আবেগ বিবেকের কথা বলে লাভ নেই, বাস্তব কথা বলো, সুন্দর কথা বলো, সত্য কথা বলো। ঠিক আছে, আচ্ছা আগামী 7 দিন হচ্ছে আমি ফেসবুক ব্যবহার করব না। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কি বলে রিহাব সেন্টারে নেওয়া হয় না অ্যাডিক্টেড মানুষজনদেরকে, তো আমি আমার নিজেকে এরকম রিহাব সেন্টারে নিচ্ছি আর কি, যে 7 দিন ফেসবুক ব্যবহার করব না। যা হওয়ার হবে, দেশের যা হওয়ার হবে, বাকিটুকু দেখা যাবে, কি হবে তারপরে দেখা যাবে। এটা কত তাবলিগের ভাইদেরকে দেখলাম স্মার্টফোন ইউজ করে না, বাটন ফোন। তো বললাম ভাই স্মার্টফোন ইউজ করেন না, তো বললো দুনিয়ার এই অল্প সময় কিছু কিছু অপরচুনিটি বা কিছু কিছু জিনিস উপভোগ করা থেকে বিরক্ত থাকলাম, কিছু কিছু জিনিস না দেখলাম, কিছু কিছু জিনিস না জানলাম, তো কী আমার ক্ষতি হবে? এমন আখেরাতের যে ক্ষতির সামনে এইসব ক্ষতি কিছুই না। তো ওই রকম ইমান আমার মধ্যে তো নাই, বা থাকলেও টেম্পোরারি। কী করা উচিত? জাস্ট ওই রকম বাইরের মতোই চিন্তা করা উচিত যে আখেরাতের ক্ষতির সামনে দুনিয়ার ক্ষতি কিছুই না। তো
তাই আমি আগামী 7 দিন ফেসবুক ব্যবহার করব না, এবং আমার একটা কমিটমেন্ট থাকবে আগামী নেক্সট উইকের ভিডিও করার আগ পর্যন্ত যে আমি ফেসবুক ব্যবহার করিনি 1 সেকেন্ডের জন্য। ওকে, 20 মিনিট শেষ। তাহলে আমার দুইটা কমিটমেন্ট এখন পর্যন্ত, মানে দুইটা অ্যাসপেক্ট অফ লাইফ শেষ হইলো। একটা হচ্ছে যে ব্যাড হ্যাবিট যেটা আছে ফেসবুক, সেটা আমি ব্যবহার করবো না, এটা আমি নিজেকে কমিটমেন্ট দিছি এগুলো লিখে রাখবো, সবগুলো জিনিস ট্র্যাক করবো যে আমি কোনটা করছি না। তারপর হচ্ছে আর একাডেমিক কামব্যাকের কথা বললাম, এই একাডেমিক কামব্যাকটা দিব। এবার আসি হচ্ছে ফেসবুক ব্যবহার বাদ দিলাম, তারপর হচ্ছে একাডেমিক কামব্যাক হয়ে গেল। এখন কথা হচ্ছে ফিজিক্যাল হেলথ, এটা আগে আনবো নাকি বিসিএস এর প্রিপারেশন যেটা আমি নিজে যাচ্ছি সেটা আগে আনবো? আচ্ছা, বিসিএস এর প্রিপারেশন সহজ, ফিজিক্যাল হেলথের প্রিপারেশন বা ফিজিক্যাল হেলথের কেয়ার করা আমার জন্য কঠিন, কারণ কিছু কিছু হ্যাবিট মানুষের গভীরে জায়গা করে নেয়। এরকম আমার হচ্ছে হেলথের প্রতি কেয়ারলেস ভাব, এটাও আমার গভীরে জায়গা করে নিয়েছে। অন্যদিকে দেখা যায় আমি পড়ালেখা যতটুকু সহজে করতে পারবো, আমি হেলথের দিকে কেয়ার ততটুকু সহজে করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার অনেক দিনের ডিজাইন করা প্রোগ্রাম আমাকে আটকে রাখতেছে। তো আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে বিসিএস এর প্রিপারেশন, এই টপিক 20-10 মিনিট। আচ্ছা, ওকে, আমি ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ, ঠান্ডা, জ্বর, কাশি, দাঁতের সমস্যা, দাঁতে একটা দাঁত ফালাই দিলাম, তারপর হচ্ছে চোখে দেখি না, চোখে কম দেখি, অনেক রকম সমস্যা। আচ্ছা, যাই হোক, আচ্ছা আচ্ছা পয়েন্টে আসি। পয়েন্ট হচ্ছে যে বিসিএস এর প্রিপারেশন আমি নিব কি নিব না। বিসিএস এর প্রিপারেশন নিব কি নিব না, এটার আগে অনেক একটু ভাবা উচিত, একটু ভাইবা চিন্তা কাজ করা উচিত। দেখো, আমার কথা হচ্ছে যে আমি একটা এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হব, ঠিক আছে? তারপর হচ্ছে এই বিসিএস টিসিএস চাকরি বাকরি আমার দ্বারা হবে না, আমি চাকরি বাকরি করবো না, আমি উদ্যোক্তা হব, অনেক বড় উদ্যোক্তা হব। তো এটা নিয়ে আমি অনেকগুলো উদ্যোগও নিয়েছিলাম, কপি রাইটিং বা রাইটিং স্কিল ডেভেলপ করছিলাম, সেলস কপি রাইটিং, সেলস পেজ রাইটিং, ইমেল রাইটিং, তারপর ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং ফর ইংলিশ ক্লায়েন্ট। তারপর হচ্ছে আমি বই লেখা শুরু করছিলাম। তারপর হচ্ছে আমি অনলাইনে স্টুডেন্টদেরকে বায়োলজি পড়ানো শুরু করছিলাম 2 বছর আগে একবার, 2 মাস আগে একবার, 2বার অ্যাটেম্প নিয়েছিলাম যে বায়োলজি পড়াবো ইউটিউবে। তারপর টিউশন করানোর চিন্তা ভাবনা করছিলাম। তারপর কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চিন্তা ভাবনা করছিলাম। তারপর আরও কিছু করছিলাম কি, ও আচ্ছা আচ্ছা, পুরা ইউনিভার্সিটির যত সিলেবাস আছে সব সিলেবাসটাকে অর্গানাইজ করার একটা প্ল্যান করছিলাম। বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটি, সবগুলো ডিপার্টমেন্টের পড়ালেখার যে বিষয়বস্তুগুলো বা কন্টেন্টগুলো আছে সেগুলোকে কীভাবে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে অর্গানাইজ করা যায় সেরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছিলাম। তো মানুষের অনুৎসাহ আর এত বড় দায়িত্ব সামলাতে পারবো না এটা ভেবে এক মাস 2 মাস পরেই আমি সেখান থেকে কুইট করি। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফের সিলেবাসটাকে গোছানোর জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম, এবং পুরো ইন্টারমিডিয়েট লাইফের সিলেবাসটাকে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ফরম্যাটে ক্লাস, বই, হ্যান্ড নোট, লেকচার শিট সহ সব কিছু একটা নির্দিষ্ট জায়গায় গুছিয়েছিলাম, কিন্তু এখানে কপিরাইট ইস্যু আছে যে কারণে এটাও আমি বাদ দিয়ে দিছি। তারপরে এসএসসিটা গোছানোর চেষ্টা করছিলাম, মাঝপথে এটা বাদ দিয়ে দিচ্ছি যখন জানতে পারছি যে এটা আসলে কপিরাইট ইস্যু হবে। তারপর আর কি করেছি, ইউটিউবে 4-5টা ইউটিউব চ্যানেল খুলছি, 4-5টা 6টা মনে হয় ইউটিউব চ্যানেল খুলছি। খোলার পরে এগুলো সবগুলো ফেল হয়েছে, মোটামুটি ফেল হয়েছে বলতে আমি ইউটিউবে কন্টেন্ট দেই নাই, কন্টেন্ট না দিলে কী হবে, কিছুই হবে না, যা হওয়ার তাই হয়েছে। তো অনেক কিছুই করার চেষ্টা করছি মাঝখানে, বিশেষ করে কপি রাইটিংয়ে সবচেয়ে বেশি সময় দিলাম, সেলস পেজ রাইটিং বা এসব হাবিজাবি বিষয়বস্তু নিয়ে। দেখলাম যে এখানে আসলে হারাম হালালের অনেক ব্যাপার স্যাপার আছে তো এসব জায়গায়। কারণ হচ্ছে সেলস কপি লেখা যায়, সেলস কপি লিখতে গেলে দেখা যাচ্ছে যে আমি যখন এই এন্টারপ্রেনার বা বিজনেস বা উদ্যোক্তা যারা হচ্ছেন বর্তমানে, তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে, আচ্ছা আমি তো ভিডিওটা আমার নিজের জন্য বানাচ্ছি, তাহলে আমি বাইরের কথা কেন বলতেছি, বাইরের কথা বলা যাবে না।
তো এখন কথা হচ্ছে যে কেন আমি এটা করলাম, কারণ হচ্ছে হালাল হারামের একটা ব্যাপক ব্যাপার স্যাপার আছে, এবং বিজনেস ব্যাপারটা খুবই পেইনফুল একটা ব্যাপার। প্রত্যেকটা নিমিষে, এবং একদম ঘুমাতে যাওয়া থেকে শুরু করে আবার ঘুম থেকে ওঠা পর্যন্ত, মানে সরি মানে ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা সময় একটা টেনশন, একটা প্রেশারের মধ্যে দিয়ে থাকতে হয় যে আমার এই জিনিসটাকে, আমার প্রোডাক্টটাকে আরও বেটার করতে হবে। মার্কেটিং, প্রোডাক্ট মেকিং, তারপরে টিম মেকিং, বহুত কাজ ভাই। তারপরে আই এম নট অ্যাফ্রেড অফ দিস ওয়ার্ক, বাট দ্য রিয়ালিটি ইজ you cannot manage everything. You can manage only one thing. If you focus on your academic life, then you have to give up your entrepreneurial desire. I think so. Maybe there are some exceptions. যাই হোক, এটা হলো বাদ। এমন কথা হচ্ছে বিসিএস দিব কি দিব না, পয়েন্টে আসি। দিব, বিসিএস চাকরি করবো কি করবো না, মানে দিবে তো সবাই, ঠিক না? পরীক্ষা তো দিবে সবাই, 2, 3, 4, 5 লাখ, 6 লাখ, 10 লাখ মানুষ পরীক্ষা দিবে। চান্স পাবে মাত্র 500, 1000, 2000 বা 1500। তো বিসিএস এ চান্স পাওয়ার ইচ্ছা আছে কিনা? আছে। কোন বিসিএস এ? ফার্স্ট বিসিএস, মানে জীবনের প্রথমবার বিসিএস এ? হ্যাঁ, প্রথমবার বিসিএস। তাহলে এটার জন্য ইনসেন ডেডিকেশন দরকার। আমার হাতে সময় আছে 2 বছর। 2 বছরে বিসিএস এর সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে। শেষ করার পর এখন কথা হচ্ছে যে আমি ভার্সিটিতে যে তাবলিগের মেহনতের সাথে যুক্ত আছি, তো তাবলিগের মেহনত একটা সিস্টেম হচ্ছে যে পড়ালেখা ইউনিভার্সিটি শেষ করার পর, পড়ালেখা শেষ করার পর অনার্সটা কমপ্লিট করার ঠিক পরের দিন, রেজাল্ট পাওয়ার অপেক্ষা করতে হবে না, ঠিক পরের দিন 3 চিল্লার সফর, অর্থাৎ 120 দিনের জন্য চিল্লার সফরে যাওয়ার একটা সুন্দর একটা সিস্টেম আছে আর কি। আমি ঠিক সিস্টেম বলবো, 3 চিল্লার সিস্টেম ভার্সিটি ইউনিভার্সিটির জন্য। এটা খুবই ইফেক্টিভ একটা সিস্টেম, এবং এটার মাধ্যমে মানুষ, আমি দেখছি অনেক ভাইদের অনেক মারাত্মক রকমের ইসলাহি লাইনে পরিবর্তন হয়। কিন্তু এটা স্যাক্রিফাইসের অনেক ব্যাপার স্যাপার আছে। 4 বছর তুমি পড়ালেখা করছো ইউনিভার্সিটিতে, এই 4 বছর পর তুমি ছুটির সার্টিফিকেট পেয়েছো যে তুমি এখন যাইতে পারো। তো এই ছুটির সার্টিফিকেট পাওয়ার পর তোমার সবচেয়ে প্রথম যে লক্ষ্য সেটা হচ্ছে চাকরি ম্যানেজ করা। তো দেখলাম যে বহুত ভাই এরকম দেখলাম যে তারা চাকরির চিন্তাভাবনা বাদ দিয়ে তাবলিগে চলে যাচ্ছে, তাবলিগ থেকে এসে তারপর চাকরির প্রিপারেশন নিচ্ছে, এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে, এবং তাদের জীবনটা বদলে যাচ্ছে জাস্ট এই 3 মাসের একটা পিরিয়ড অফ টাইমের ট্রানজিশনের মাধ্যমে। তো আবারও এটা নিয়ত আছে 3 চিল্লা যাওয়ার, কিন্তু কিন্তু আমার যে ডিজায়ারগুলো, মানে হচ্ছে যে আমি মানে ম্যাটেরিয়ালিস্টিক যে ডিজায়ারগুলো, এগুলো হচ্ছে তাবলিগের অন্যান্য ভাইদের থেকে আমার বেশি, এটা মানতে হবে। ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার আমাদের সবারই আছে, বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু আমাদের সবারই আছে, এবং এটা থাকার দরকার আছে, কিন্তু অতিরিক্ত থাকা ভালো না। কথা বলতে পারতেছি না, আমি গলার মধ্যে কেমন লাগতেছে। অতিরিক্ত থাকা ভালো না বলতে, আমি অনেক অতিরিক্ত কথা বলে ফেলছি। 28 মিনিট হয়ে গেছে, 30 মিনিট আমার শেষ করতে হবে। বিসিএস প্রিপারেশন নিব কি না? তো বিসিএস এর প্রিপারেশন আমার নিব, আর বিসিএস এর প্রথম প্রিপারেশন বা ফার্স্ট অ্যাটেম্পে আমার বিসিএস কমপ্লিট করবো ইনশাআল্লাহ। ভাইবা প্রিলিতে তো উত্তীর্ণ হয়ে যাবো খুব সহজে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে বিসিএস রিটেনেও খুব সহজে ভালো অনার্স থেকে তুলনামূলক প্রতিযোগিতা গিয়ে থাকবো ইনশাআল্লাহ। আর হচ্ছে আর কি ভাইবা তো কোনো সমস্যা নেই, ভাইবা আমি আগ্রহী, উল্টো আরও ভাইবা দেওয়ার জন্য আমি এখনই প্রস্তুত মনে হচ্ছে আমার কাছে, কারণ ভাইবা জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং। প্রশ্ন করবে, উত্তর দিব, উফ কি মজা। তো বিশেষ ব্যাপারটা আমার কাছে খুবই ইজি একটা ব্যাপার, এটা খুব বেশি হার্ড কিছু না, কারণ আমি এরকমভাবেই ডেভেলপড হয়েছি শুরু থেকে পড়ালেখার প্রতি। তো আর এই দিক দিয়ে আবার অনেকগুলো স্কিল বাড়ছে, তো সবগুলো স্কিল মিলায় যদি আমি বিসিএস প্রিপারেশন নেই, তাহলে আমার জন্য বিসিএস ক্র্যাক করা খুব বেশি ঝামেলা হবে না। তো বিসিএস প্রিপারেশন নিব, কতটুকু প্রিপারেশন নেব? তো আগামী 1 সপ্তাহ আমার কিন্তু পুরোপুরি বিসিএসের আন্তর্জাতিক বিষয়গুলি, বাংলাদেশ বিষয়গুলি, তারপর হচ্ছে আপনার ইংলিশ, বাংলা, এই 4টা বিষয় কিন্তু গোছানো আকারে আমার কাছে আছে। তো আমি আন্তর্জাতিক বিষয়গুলি যেহেতু পড়তেছি, আন্তর্জাতিক বিষয়গুলি একটু পড়তে থাকি। প্রতিদিন 1 ঘন্টা পরিমাণ কন্টেন্ট আমি দেখবো। সেই 1 ঘন্টা পরিমাণ কন্টেন্ট দেখার জন্য যদি আমার 2 ঘন্টা সময় লাগে তাহলে 2 ঘন্টা সময় দেবো, যদি 1.5 ঘন্টা সময় লাগে তাহলে 1.5 ঘন্টা সময় দেবো। এভাবে আগামী 7 দিনে 7 ঘন্টা পরিমাণ কন্টেন্ট আমি দেখবো। That's it, nothing more, nothing less, nothing more. Yes, that's the thing that matters.
অনলি 7 ঘন্টার কন্টেন্ট দেখবো, 1 মিনিট বেশিও না কমও না, আন্তর্জাতিক বিষয়গুলো থেকে আমি 7 ঘন্টা পরিমাণ কন্টেন্ট দেখবো এবং নোট করবো খাতার মধ্যে, দ্যাটস ইট, নাথিং এলস, নাথিং মোর, নাথিং এলস, নাথিং মোর, নাথিং লেস। ওকে, আমার খুব খারাপ লাগতেছে গলার মধ্যে। ওকে, তাহলে আমি বিসিএসের যে কী চিন্তা ভাবনা করলাম, আগামী 7 দিনের মধ্যে বিসিএসের আন্তর্জাতিক বিষয়গুলো যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটার মধ্যে আমার গোছানো আকার যেটুকু আছে সেই গোছানো আকার টুকুর থেকে মধ্যে প্রতিদিন 1 ঘন্টা পরিমাণ কন্টেন্ট আমি দেখবো এবং এই 1 ঘন্টা পরিমাণ কন্টেন্ট নোট করবো এবং দেখবো, অর্থাৎ শিখবো আর কি আন্তর্জাতিক বিষয়গুলো। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগতেছে, যখন পড়তেছি আমি একটু একটু পড়ছি, শুরু করছি, খুব খারাপ লাগতেছে আমার। আচ্ছা ওয়েট, আচ্ছা তারপর হচ্ছে যে কি করব, কি বলতেছিলাম যে বিসিএস এর ভাইবা, বিসিএস এর ভাই সরি বিসিএস এর আন্তর্জাতিক বিষয়গুলোতে ছিলাম আমি। 7 ঘন্টা পরিমাণ কন্টেন্ট দেখবো, আর বেশি একটুও দেখবো না, 1 ঘন্টা করে কন্টেন্টগুলো দেখবো আর নোট করবো। হঠাৎ করে ভিডিও খুব বাজে হয়ে যাচ্ছে। ওকে, পারফেক্ট। সো এটা হচ্ছে কথা। আর হচ্ছে আমার কিন্তু বিসিএস ফার্স্ট টাইম থেকেই ক্র্যাক করতে হবে এবং বিসিএস পরীক্ষার ভাইবা বোর্ড থেকে আসার পরের দিন আমি তিনচিল্লায় চলে যাব। এর মধ্যে যতটুকু সময় পাই আমি আমার তিনচিল্লা কমপ্লিট করার জন্য ততটুকু সময় আমার তিনচিল্লা আমি কমপ্লিট করব। এর আগ পর্যন্ত আমার একটা মারাত্মক স্পিডি, অবশ্যই টর্টোইজ টাইপ বা খরগোশ টাইপ, এবং অর্থাৎ খরগোশের মতো লেগে থাকা আর কচ্ছপের মতো লেগে থাকা আর খরগোশের মতো দৌড়ানো, এই দুইটা জিনিস কন্টিনিউ রাখতে হবে। 7 ঘন্টা কিন্তু খুব বেশি ব্যাপার না, বাট এটাই কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে খুব বেশি ম্যাটার করবে। সো আচ্ছা, তাহলে এটা আমার কমপ্লিট হয়ে গেলো বিশেষ পার্টটা। আমি খুব আনইজি ফিল করতেছি কথা বলতে, আমি ফিজিক্যালি একটু অসুস্থ, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তাহলে এই বিসিএসটার ব্যাপারটা কমপ্লিট হয়ে গেলো, আর মাত্র 8 মিনিট বাকি আছে। আমার অন্য আরেকটা অ্যাসপেক্ট অফ লাইফ নিয়ে কথা বলতে হবে। তো অনেকগুলো সিদ্ধান্ত নিলাম, একাডেমিক কামব্যাক দিলাম, তারপর হচ্ছে ফেসবুকের এডিকশন চাললাম, তারপর হচ্ছে বিসিএস প্রিপারেশন কমপ্লিট করলাম, 1 সপ্তাহের জন্য ফিক্সড হয়ে গেল। তারপর হেলথ ইস্যুতে আসবো নাকি স্পিরিচুয়ালিটি বা রিলিজিয়াস দিকে যাবো? হেলথ ইস্যুতে আসা দরকার। হেলথ হেলথ ইজ এ গুড ম্যাটার। I am very poor at health. It's not a good thing to say. I really need to care about this. Okay. So ফিজিক্যাল হেলথের ব্যাপারটাই আসি। খুব গরম লাগতেছে, ফ্যান অফ ফিজিক্যাল হেলথ। ওকে, ফিজিক্যাল হেলথের জন্য কী করবো? ফিজিক্যাল হেলথের জন্য তেমন কিছুই করার নাই, জাস্ট রাত্রে 9টা 30 বাজবে আমি শুয়ে পড়বো। 9টা 30 থেকে 4টা 30, 4টা 50 পর্যন্ত আমি ঘুমাতে পারবো। 9টা 30 একটু বেশি আগে হয়ে যায়, 9টা 40 বা 50 হলে ঠিক আছে। 9টা 40, 45, ঠিক আছে, 9টা 45। 9টা 45 থেকে আপনার 4টা 50, তাহলে আমার 7 ঘন্টা 5 মিনিট সময় পাচ্ছি আমি। এই 7 ঘন্টা 5 মিনিট আমার রাত্রে ঘুমানোর জন্য বরাদ্দ থাকবে। এই সময় আমি আমার কোনো কাজ রাখবো না, ইভেন কোনো কাজ রাখবো না, যত যাই গেছো। শুধুমাত্র মার কাজের দিন ছাড়া, অর্থাৎ শুক্রবার দিন যেদিন আমি তাবলিগের মার কাজে যাই সেদিন একটু লেট হতে পারে, 10:30 বা 11টার মতো বাজতে পারে, কারণ সেদিন আমি অন্য একটা পরিবেশে থাকবো সবার সাথে। তো সেটা ম্যাটার করে না, সেটা আমার থাকতে হবে, কিছু করার নেই। তো এটা ছাড়া আর বাকি প্রত্যেকদিন আমি চেষ্টা করব বলতে কোনো কথা নেই। 9টা 30 থেকে 4টা 50 পর্যন্ত এটা ঘুমের টাইম, এটা আমার ঘুমের টাইম। এখানে আমার কোনো কিছু ঘুম আসুক আর না আসুক আমি জাস্ট শুয়ে থাকবো। ইটস মাই রেসপন্সিবিলিটি টু ডু মাই ডিউটি। তো ঘুমের কাহিনী শেষ। তারপর হচ্ছে কাইলুলা, এটা অনেক বড় একটা ফ্যাক্টর, কাইলুলা। ভাই আমি দেখছি যেদিন আমি ঘুমিয়ে পড়তেছি দুপুরবেলা, ওই দিন আমি রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারতেছি না, আমার ঘুমের শিডিউল মেনটেন হচ্ছে না। তাহলে কী করা যায়? দিনের বেলা ঘুমানো যাবে না, দিনের বেলা না ঘুমাইলে তো দুপুরবেলা ক্লান্তি লাগে, ক্লান্তি ভাব থাকলে পরে আর কোনো কিছু ভালো লাগে না, তখন আমার ফেসবুক দেখতে ইচ্ছে করে ওই ক্লান্তি ভাব থেকে। তো এখানে কাইলুলা অনেক বড় একটা ফ্যাক্ট। তো আমি কাইলুলা কতক্ষণ করবো? কাইলুলা আমি 25 মিনিট করতে, 25 মিনিট একটু বেশি লেট হয়ে যাবে, 20 মিনিট এনাফ। 25 মিনিট আমি ঘুমিয়ে পড়লে ওখান থেকে ওঠা খুবই টাফ। তো তারপর আমি 25 মিনিটই রাখবো, কারণ হচ্ছে এটা আমার শুরুর টাইম। তো
আমি চেষ্টা করবো 25 মিনিটের মধ্যে ওঠার জন্য। একটা লম্বা পিরিয়ড রাখতেছি 25 মিনিট। এই 25 মিনিট আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ভার্সিটি থেকে আসার পর কাইলোলা করবো। তো এর মাঝখানে দিনের বেলা আরেকটা কথা, if I expose myself in such situation where I have the opportunity to do the things that doesn't matter, then it has a very high possibility to do the things that doesn't matter. It sounds very what I can say, it sounds very common sense. যদি আমি এমন কোনো পরিবেশে আবার নিজেকে এক্সপোজ করি যে পরিবেশে আমার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা খারাপ জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, আমি খারাপ হয়ে যাব বা এমন কিছু কাইন্ড অফ। তো আমি কি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি কেন আমি এটা ইউজ করলাম, এটা আমার জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্ট অফ লাইফে ইউজ করা উচিত, কিন্তু আমি পারতেছি না। I hope I could do so. I hope. What's the English meaning? What's the grammatical error? I don't know. I hope I could do this. Or it's a very awkward moment for me. Okay, it doesn't matter. I'm learning. সো আমি চেষ্টা করবো যে আমি যাতে এই এমন পরিবেশে নিজেকে কখনো নিয়ে না যাই বা কখনো নিজেকে এক্সপোজ করে না দিই যে পরিবেশে গেলে আমার হারিয়ে যাওয়ার বা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো কেন বললাম আমি এটা? ঘুমের জন্য বললাম কি? মনে হয় ঘুমের জন্যই বললাম। কারণ হচ্ছে আমি যদি আমার সুন্দর এই যে বেডের ঠিক পাশে বসে আছি, এখানে টেবিল, এটা বেড, এখান থেকে বেডের টেবিল থেকে বেডের ডিস্টেন্স হচ্ছে এতটুকু, হ্যাঁ না একটু বেশি, 1 আঙ্গুল পরিমাণ ডিস্টেন্স আমার বেড থেকে আমার টেবিলের। তো নিজেকে বেডের মধ্যে যতক্ষণ আমি রাখবো, আচ্ছা এক কাজ করি, একটা নিয়ম বানাই। নিয়মটা হচ্ছে যে আমি বেডের মধ্যে শুইতে পারবো না, সরি, আমি বেডের মধ্যে শুইতে পারবো না, জাস্ট আমার যে সময়টুকু আছে ওই সময়টুকু ছাড়া। এখন আমি চাইলে বিছানার চাদর তুলে ফেলতে পারি অথবা বিছানার তোষক তুলে ফেলতে পারি। এটার জন্য খুব বেশি মানে ডিজায়ার, মানে কি বলে, মাইন্ড ডিজায়ার প্রয়োজন, যেটা আমার মধ্যে আছে কিনা আমি জানি না। তো বিছানার চাদর তুলে ফেললেও অনেকটা হয়ে যায়, যেটা আমাকে বোঝাবে যে আসলে আমি আরেকটা হ্যাবিট গঠন করার ব্যাপারে আছে। আচ্ছা বিছানার চাদর তুলে ফেললাম, আগামী 7 দিন বিছানার চাদর আমি তুলে ফেলবো। ইটস awkward bro, it's uneasy, it's uncomfortable for me. আচ্ছা আগামী 7 দিন বিছানার চাদর this is very awkward bro, this is very awkward. It will be very hard for me because I'm used to lay myself on the bed very frequently. Okay, তাহলে কি করবো, আমি বিছানার চাদর তুলে ফেলবো কি? আচ্ছা তুলে ফেললাম বিছানার চাদর, কি হবে? একদম 9:30 থেকে এই মানে যেই সময়টুকু আমার ঘুমের সময়টুকু, ওই সময়টুকু ছাড়া আমি চাদর আর রাখবো না বিছানায়, শেষ। তাহলে আমার ঘুমের ব্যাপারটা আমার মানে কনফার্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমার স্লিপটা মানে চলে আসলো একটা নিয়মের মধ্যে। এবার হচ্ছে আমার হেলথের মধ্যে আর বাকি হচ্ছে ইটিং হ্যাবিট বা ফুড হ্যাবিটের মধ্যে কথা হচ্ছে যে আমি সকালবেলার ব্যাপার, নাস্তার ব্যাপারটা আমি সিম্পল রাখতে চাচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজ পড়ার পর কোরআন হাদিস, তারপর রুম ক্লিন করার পর একটা নির্দিষ্ট সময় রাখবো, যে সময় হচ্ছে আমি রাখি জেনারেলি যে একটা ডিম সিদ্ধ করবো আর হচ্ছে 2টা কলা খাবো, দ্যাটস ইট। এটা হচ্ছে সকালের এই। তারপর হচ্ছে আধা লিটার পানি বা হাফ লিটার যে বোতলটা আছে আমার এখানে, এই বোতলটা দিয়ে একদম 2 লিটারের বোতল তো ভরে আনি সকালবেলা ফজরের পরে ভরে আনার পর এটার মধ্যে আধা লিটার ভরে ফেলার পর এই 2.5 ঘন্টার সময়, যে 2.5 ঘন্টার সময় আমি একাডেমিক কামব্যাকটা দিব, ওই একাডেমিক কামব্যাকের 2.5 ঘন্টার সময়ের মধ্যে আমি আমার বোতলের পানিগুলো খেয়ে শেষ করবো। তো ইটস রিয়েলি মানে এটা অনেকের কাছে মানে আমার নিজের কাছে এটা অনেক সিলি মনে হতে পারে, বাট এগুলো ম্যাটার করে অনেক লং টার্মে, এগুলো খুব ম্যাটার করে। আমি এগুলো খুব বেশি উদাসীন থাকার ফলে আজকে অবস্থা। তো আগামী 7 দিন এটা আমি এই রিচুয়ালটা কন্টিনিউ করবো। সেটা হচ্ছে যে সকাল রকম থেকে ওঠার পর একটা ডিম সিদ্ধ আর হচ্ছে 2টা কলা, ঠিক আছে? আর এটা মজুত রাখবো কখন? প্রতিদিন ইনশিওর করবো যেটা আছে, যেমন আমার আগামী যাই হোক, এটা প্রতিদিন আমি ইনশিওর করবো যেটা আমার রুমের মধ্যে আছে, না থাকলে তো আর এটা সম্ভব হবে না। তো এটা আমার আরেকটা কমিটমেন্ট হেলথের প্রতি। আরেকটা হচ্ছে যে আর কি কমিটমেন্ট দেবো, আমি হেলথের জায়গায় খুবই উইক, খাবার দাবার ভালো লাগে না আমার কাছে। তারপর
পানি পানি হচ্ছে সকালবেলা আধা লিটার খেলাম, তারপর দুপুরে একটা ক্যাবিন শুরু করবো যে আমার হাফ লিটার শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার আরেকটা কমিটমেন্ট। তারপর হচ্ছে এই যদি মানে সারাদিনের মধ্যে যাতে আমার 2 লিটার কমপ্লিট হয়, এটা হচ্ছে আমি ট্র্যাক করবো আমি 7 দিন, যে সারাদিনের মধ্যে আমি 2 লিটার পানি খাইছি, দ্যাটস ইট। আর খাবার দাবার তো বাইরেই খাচ্ছি, খাবার দাবার বাইরেই খাবো ইনশাল্লাহ। তাহলে বাইরে কী খাবো সকালবেলা, মানে যা ইচ্ছা তাই খাবো, দ্যাটস ইট, যখন যেটা ভালো লাগে সেটা খাবো। এই খাবার দাবার এত রেস্ট্রিকশন দেওয়া যাবে না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে খাবার দাবারের ব্যাপারটা বা হেলথের ব্যাপারটা শেষ। স্লিপ শেষ হয়েছে, স্লিপ একটা নিয়ন্ত্রণের মধ্যে আসছে। তারপর হচ্ছে পানি, সকালবেলা পানি, ডিম, কলা এগুলো একটু নিয়ন্ত্রণের মধ্যে আসছে। তারপর হচ্ছে আর কি নিয়ন্ত্রণে রাখা দরকার, যেটা আমি অ্যাভয়েড করতেছি, আমি জানি এটা আমার করা উচিত আর আমি অ্যাভয়েড করতেছি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাটার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা আমার এখনই সলভ করতে হবে। আর কেমনি সলভ করবো, টাকা পয়সা নিয়ে আমি ম্যানেজ করতে খুব বেশি বেড়া খাই, মানে এটা আমার লাইফের অন্যতম একটা ভাজি, একটা জঘন্য একটা অবস্থা। আমার কাছে টাকা আছে বাট আমি টাকা ওয়েস্ট করতেছি না। আমি আমার একটা পার্সোনালিটি, যেই পার্সোনালিটি আমি এটা জানি যে খুব অপ্রয়োজনে টাকা খরচ করে না কোথাও। তো তারপরও আমি প্রয়োজনে টাকা খরচ করি, কিন্তু এত টাকা খরচ হয়ে যায় তো আমি বুঝতেই পারি না যে আমার টাকা কোথায় গেলো, কোথায় গেলো। এবং আমি মানে একদম আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয় আমার, যে কী হলো এটা আমার সাথে। তো আগামী 7 দিন আমার মোট কত টাকা প্রয়োজন এবং কীভাবে আমি সেটা ব্যয় করবো, সেটার একটা এক্স্যাক্ট ডাটা আমার কাছে থাকা চাই। আমি এটা এখনই করবো, এটা আমি পরবর্তী করতে পারতাম বাট আমি এটা এখনই করবো। আমার এটা এমার্জেন্সি করতেই হবে, নাহলে আমার মানে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আমার লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টকে আমার গোছাতে হবে। তো টাকা পয়সার ব্যাপারটা আমি কীভাবে ডিল করবো। তো প্রতিদিন আমার কত টাকা খাবারের পিছনে খরচ হচ্ছে, সকালবেলা 15 টাকা খিচুড়ি ভর্তা, হ্যাঁ 15 টাকা চলো খরচ হচ্ছে এই জায়গায়। তারপর হচ্ছে একটা ছোলা 10 টাকা খরচ হচ্ছে, 15, 10, 25। তারপর হচ্ছে দুপুরবেলা 50 থেকে 60 টাকার খাবার, 25, 50 আর 60, 25 আর 60 হচ্ছে কত, 85 টাকা। আর রাতের বেলা হচ্ছে আমার মিনিমাম 40 টাকা খাবার প্রয়োজন, তাহলে 85 আর 10 কত হচ্ছে 125 টাকা। 125 টাকা আমার ডেইলি খাবারের জন্য, কলার জন্য 2টা কলা 10 টাকা, 125 আর 10, 135। একটা ডিম, এটা হচ্ছে 145, তাহলে মোট 145 টাকা আমার ডেইলি, বা 150 টাকা আমার ডেইলি বাজেট। তাহলে এটাকে 7 দিয়ে গুণ দিলে হচ্ছে 150কে 7 দিয়ে গুণ দিলে কত হচ্ছে, আমি তো খুবই ভালো নাকি দুর্বল জানি না, 700 আর এনে 350, 1050, 1050 টাকা হচ্ছে আমার এই 7 দিনের খাবারের খরচ, বা এটা হচ্ছে আমার 1050 টাকা হচ্ছে 7 দিনের খাবারের খরচ। এটা হচ্ছে আমার 1050 টাকা। আর বাসা ভাড়ার জন্য আমার কত টাকা দিতে হবে, বাসা ভাড়ার জন্য আমার দিতে হবে হচ্ছে 1900 টাকা। আর হচ্ছে বাসা ভাড়া, তারপর হচ্ছে ওয়াইফাই বিল, এটা হচ্ছে আমার প্রায় 100 টাকার মতো বা 125 টাকা, তাহলে এখানে প্রায় 2000 টাকা। তাহলে 1050 আর 2000 কত হলো, 3050। 3050 টাকা। এগেইন কলম পড়ে গেছে, কলম পড়ে গেলে তো ব্যাপারটা ভালো লাগতেছে না, আচ্ছা যাই হোক, কলম পড়ে যাক। 3050 টাকা আমার খরচ হচ্ছে এই জায়গায়। তারপর আর কোথায় খরচ আছে, ও খালার টাকা দিইনি আমি, খালা আমার কাছে টাকা পায়, আমি টাকা দিই নাই তো। 3050 আর খালা 2 টাকা দিয়ে আমি হচ্ছে কত টাকা, খালা কত টাকা পায়, আনুমানিক একটা হিসাব করি, 250 টাকা। আর এদিক দিয়ে কতদিন খাইছি আমার তো হিসাব নাই। আচ্ছা ধরে নিলাম খালার এখানে প্রায় 700 টাকা পায়, 700 টাকা হওয়ার কথা না, ধরে নিলাম 700 টাকা পায়, তাহলে 3750 টাকা। এদিক দিয়ে আমার বহুত টাকা পয়সা ভাই, 3750 টাকা, খুব টাফ। তারপর হচ্ছে আর কি, আর খাবার টাকা দিতে হবে, বাসা ভাড়ার টাকা দিতে হবে, খাবারের টাকা গেলো, আর কি, আর কাপড় বানানো দরকার, কাপড় 2 সেট কাপড় দিয়ে চলতেছি আমি, আমার কাপড় কিনতে আব্বু বারে বারে বকতেছে, প্রতিদিন বকতেছে যে তুমি কাপড় বানানো না কেন, কাপড় আমার প্রয়োজন নাই তাই বানাই না, কিন্তু এখনও দেখছি মনে হচ্ছে আমার প্রয়োজন। আচ্ছা কাপড় বাড়িতে গিয়ে আর হবে না, কী করবো, যাই হোক বাদ, কাপড়ের চিন্তা ভাবনা বাদ। বই কিনতে হবে, আমার ডিপার্টমেন্টের বই কিনতে হবে, 500 টাকা বাজারে রাখলাম, তাহলে 3700, 4250 টাকা ভাই, পুরো টাকা পয়সা। তাহলে আমার আগামী এই 7 দিনে নিয়ার অ্যাবাউট 4500 টাকা, ভাই 4500 টাকা, 4500 টাকার মতো আমার প্রয়োজন আগামী 7 দিনের জন্য। লট অফ মানি, বাড়ি থেকে টাকা নিয়ে ইচ্ছা করে না, আবার কী করবো,
এই ইউনিভার্সিটি লাইফের একটা জঘন্য সিস্টেমে ভাইসে গেছি আমি আসলে। তো মানি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। মানি ম্যানেজমেন্ট 4,500 টাকার মতো লাগবে আগামী 7 দিনে। কোথায় কোথায় ব্যয় করবো সেটাও আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আর কি আছে? ইউনিভার্সিটি কামড়ে দিলাম, স্লিপ হ্যাবিট ঠিক করলাম, ফেসবুক এডিকশন থেকে মুক্তি নিলাম, তারপর হেলথের দিকে নজর দিলাম, টাকা পয়সা ম্যানেজ করলাম, তারপর বিসিএস প্রিপারেশন নিলাম। তারপর তোমার কাছে বহুত সময় বাকি আছে, ওই সময় আমি কি করব? ইউনিভার্সিটি ক্লাস, এই 7 দিন আমি ইউনিভার্সিটি ক্লাস মিস দিব না। আমি বহুত ইউনিভার্সিটি ক্লাস মিস দিই, আমার ভালো লাগে না এই বংশং করা। ইউনিভার্সিটি ক্লাসের মধ্যে স্যার আইসা কী বংশং করে, কী পড়ায় না পড়ায়, কোনো ইউজলেস একটা ব্যাপার, তাও আমি ক্লাস করব, কারণ আমার আমার প্রেজেন্টের অবস্থা আমার খুবই শোচনীয়। আমি প্রেজেন্টের মধ্যে বা উপস্থিতির উপর যে নাম্বার, সেটা তো আমি খুবই পিছিয়ে গেছি এবং ধরা খেয়ে গেছি আর কি আমি। সেটা আর মাত্র 7টা দিনই তো ক্লাস হবে, তো এই 7টা দিনের ক্লাসগুলো সম্পূর্ণ ক্লাসগুলো করবো ইউনিভার্সিটির। এটা হচ্ছে একটা আরেকটা কমিটমেন্ট। তারপর তারপর তো আর সময় নেই। ইউনিভার্সিটির ক্লাস যদি আমি করি, তাহলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার কিছু কাজ আছে। আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে কথা বলা। ঘুম থেকে ওঠার পর আমার কিছু কাজ আছে, যেমন সুরা ইয়াসিন পড়া, তারপর হচ্ছে এই হাবিজাবি, যাই হোক হাদিসের কিছু অংশ পড়া, তারপর রুম ক্লিন করা, কিছু খাবার খাওয়া, 2.5 ঘন্টার সময় একাডেমিক পড়ালেখা পড়া, তারপর হচ্ছে ইউনিভার্সিটি প্রিপারেশন, ইউনিভার্সিটি যাওয়া, সেখানে প্রায় 2টা পর্যন্ত ক্লাস হবে, সে তার মাঝখানে নামাজ পড়া, গোসল করা, দুপুরে খাওয়া দাওয়া করা, তারপর আমরা রুমে আইসা দেখবো যে প্রায় 2:30 থেকে 3টা বাজে, তারপর 20 মিনিট কাইলুলা করা, কাইলুলা করার পর এইখানে আমি যে সময়টুকু পাবো, অর্থাৎ আসরের আগে, এই সময়টুকু আমি বিসিএস প্রিপারেশনের জন্য দিব। তাহলে আসরের পরেরটুকু, আসর থেকে মাগরিব পর্যন্ত সময় আমার ফাঁকা থেকে যাচ্ছে। এই সময় আমি কী করব? আসর থেকে মাগরিব সময় পর্যন্ত সময়টুকু আমার ফাঁকা থেকে যাচ্ছে। আচ্ছা, শুক্রবারে তো আমার এই সময় কিছু করার মতো, আমার বেডিংটা নিয়ে গেছে আমার এক জুনিয়র অসুস্থ, তো সে হসপিটাল ভর্তি। তো আমার কাছে তাবলিগের যে বেডিংটা ছিল, সেই বেডিংটা আমি তাকে দিয়ে দিয়েছি। আমি যদিও যাইতে পারতেছি না, আমি নিজে অসুস্থ থাকার কারণে। তো এখানে তাবলিগের কিছু ভাইরা ছিল, এখন ভাই কেউ 2-1 জন ভাই চলে আসছে, অবস্থা খুবই শোচনীয়। তো আমার বেডিংটাও এখানে আছে। এই শুক্রবারে আমি মার্কাস মসজিদে তাবলিগ করতে পারবো কিনা সেটা হচ্ছে দেখার বিষয়, বেডিং ছাড়া তো আমার। আচ্ছা, আমি শুক্রবারে যাবো অ্যাটলিস্ট মার্কাস মসজিদে। যদি না থাকতে পারি তাহলে চলে আসবো, সমস্যা নাই তো। বয়ান শুনে খাওয়া দাওয়া করে বা খাওয়া দাওয়া না করে চলে আসবো, কিন্তু যাই মার্কাস মসজিদে, একটা পরিবেশের মধ্যে দিয়ে থাকলাম। আচ্ছা, তাহলে এই সপ্তাহে শুক্রবারে মার্কাস মসজিদে যাচ্ছি। তাহলে আসর থেকে মাগরিব তো আমার এই সময় এই প্রিপারেশনে চলে যাবে। তারপর সোমবার দিন মাসোরা আছে, সেন্ট্রাল মাসোরা, তাবলিগের পরামর্শ। আর বৃহস্পতিবার দিন তো আমার নিজের সাথে নিজের, এই যে ভিডিওটা বানাচ্ছি, এরকম আরেকটা ভিডিও বানাতে হবে যে আমার কতটুকু কী হলো না হলো। তাহলে এই 3 দিন তো আমার ব্লগ, বৃহস্পতি শুক্র সোম। আর বুধবার হচ্ছে আমাদের মহল্লার তাবলিগের কাজ আছে, সোম আসর থেকে মাগরিব তাবলিগের যেই দাওয়াতি কার্যক্রম সেটা আছে। তাহলে এই বুধবারে আসর থেকে মাগরিব আমার জন্য অফ। তাহলে বাকি আছে কি? রবিবার, শনিবার, মঙ্গলবার, 3টা দিন বাকি আছে। এই 3 দিন কী করবো? 3 দিন চাইলে আমি 3টা কন্টেন্ট বানাতে পারি, বা যেটা আমার বলা উচিত, আল্লাহ তাআলা যেহেতু আমার বলার যোগ্যতা দিছে, বা অ্যাজ এ হিউম্যান, লাইক ফর হিউম্যানিটি, যে কথাগুলো বলা উচিত বা যে কথাগুলো বললে হয়তো কোনো না কোনো উপকার, কোনো না কোনোভাবে ইফেক্ট ফেলতে পারে, সেই কথাগুলো আমি চাইলে বলতে পারি। কিন্তু এই সময়ের মধ্যে আসর থেকে মাগরিব, ওকে, তাহলে ডান। তাহলে শনি রবি মঙ্গল, এই 3 দিন 3টা কন্টেন্ট আমি বানানোর চেষ্টা করব। 3টা কন্টেন্ট বলতে আমি চেষ্টা করবো বা একদম আনফিল্টার্ড রাখার জন্য। আমার মোবাইলটা চুরি হয়ে গেছিলো, আমি আবার মোবাইলটা পাইলাম, তো যাই হোক, চুরি আমার মোবাইল ফোনের ক্যামেরাটা ভেঙে ফেলছে, যার কারণে আমি ভিডিও করতে পারবো না ব্যাক ক্যামেরা দিয়ে। ফ্রন্ট ক্যামেরা একটু একটু আবছা আবছা গুলো আসতেছে, আগের মতো ক্লিয়ার হচ্ছে না। তো যাই হোক, তাহলে আমি এই 3 দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টুকুতে আমি চাইলে কন্টেন্ট বানাতে পারি। Is it a good choice? It's not a good choice for now, but maybe it's a good choice if I think long, like 4 years, 2 years, 3 years, 4 years, 5 years, 6 years, 10 years from now. This will make a great impact
if I can continue making content in YouTube, because I don't want to make content on YouTube. I don't want to be popular. Like, do I really want? I don't think so. I am confused. If I want to be popular, then I should not say a single word, because the popularity will not work. আচ্ছা, মজার কথা হচ্ছে যে এই পপুলারিটি নিয়ে হচ্ছে মানুষ যখন পপুলার হতে চায় তখন মানুষ পপুলার জনপ্রিয় হতে চায়। জনপ্রিয় হওয়া খুব সহজ। আপনি একটা ফানি ভিডিও বানালে বা আপনি ক্রিঞ্জ কিছু করলে জনপ্রিয় হয়ে যাবেন, বাট জনপ্রিয়তা ধরে রাখা বা মানুষের মনের মধ্যে জায়গা দখল করতে চাইলে কখনোই জনপ্রিয়তাটাকে প্রাধান্য দেওয়া যাবে না। যদি কোনো মানুষ জনপ্রিয়তাটাকে প্রাধান্য দেয় এবং কোনো কিছু করে জনপ্রিয়তার জন্য, তাহলে তার জনপ্রিয়তা অবশ্যই একদিন ডাউন হয়ে যাবে এবং এই জনপ্রিয়তা তার জন্য কাল হয়ে যাবে। আর যদি কোনো মানুষ জনপ্রিয়তাকে উপেক্ষা করে একদম ট্রুলি ফ্রম দ্য বটম অফ হিজ হার্ট চেষ্টা করে যে আমি যে কথাগুলো বলতেছি বা যে কাজগুলো করতেছি সেটা জনপ্রিয়তার জন্য না, সেটার একটা স্পেসিফিক গুড রিজন আছে বা সেটার একটা লং টার্ম ইফেক্ট আছে বা গুড একটা রিজন আছে, সিম্পলি অনেস্টি আছে যেটার মধ্যে, বা এটা জনপ্রিয়তা আমার এখানে কোনো উদ্দেশ্যই না, তাহলে সেই জনপ্রিয়তা লং টার্মে স্থায়ী হবে। সেটা জনপ্রিয়তা হোক আর না হোক, এটা মানুষ, হিউম্যান বিং আর ভেরি bad at understanding very things. লাইক আমি এটা দেখছি যে ইলন মাস্ক বা যারা অনেক বড় বড় ব্যক্তিত্ব আছে তাদের মধ্যে এমন কিছু নলেজ আছে যেটাতে যদি তারা সরাসরি মানুষের সামনে উপস্থাপন করে মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না। যাই হোক, এটা বাদ, এগুলো অন্য আরেকটা টপিক। তো তাহলে আমি আসর থেকে মাগরিব সময় ঢুকবো। মাগরিবের পরে কী করবো? আমার তো পড়া হয়ে গেছে একাডেমিক সকালবেলা, বিসিএসের পড়া হয়ে গেছে দুপুরবেলা, আসরের পরে সময়টুকু আবার কন্টেন্ট মেকিং গেছে, তাবলিগের পিছনে গেছে, মাগরিব থেকে আসা পর্যন্ত সময়টুকু আমার হাতে আছে। এই সময়টুকুতে আমি বাড়িতে কথা বলতে হবে, আমার ইটস মাস্ট বাড়িতে কথা বলতে হবে ফোন দিয়ে, ফ্যামিলির সাথে কানেকশন ঠিকঠাক রাখতে হবে। ফ্যামিলি ঠিক না থাকলে পরে দুনিয়া ঠিক করে লাভ নেই। তাহলে ফ্যামিলির সাথে কানেকশন রাখতে হবে। তারপর হচ্ছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করার চিন্তা ভাবনা করতে হবে মাগরিবের আগে। আর হচ্ছে আচ্ছা, আমি মাগরিব এত এই যে আমি যেটুকু বললাম না সেটুকু অনেক বেশি, এটুকু অনেক বেশি। আমি ভাবতেছি হয়তো যে আল্লাহ মাগরিব থেকে আসা পর্যন্ত সময়টুকু আছে আমার হাতে, এই সময়টুকু তো আমি অনেক কিছু করতে পারতাম, আমি কিচ্ছু করতে পারতাম না। এই সময়টুকু শুধু ওয়েস্ট হয়ে যেত। এগুলো আমরা বুঝি না। লেস ইজ মোর, এটা যখন আমরা বুঝতে পারবো, বা যখন আমি এটা বুঝতে পারবো, আমি নিজেই বুঝি না, আমি জাস্ট থিওরিটিক্যালি বুঝি, প্র্যাকটিক্যালি বুঝি না যে লেস ইজ মোর সামটাইমস ইন লাইফ, ইন আওয়ার লাইফ লেস ইজ মোর, ডুইং লেস ইজ মোর। এই কনসেপ্টটা মানুষের মাথার উপর দিয়ে যায়। ডুইং লেস, হাউ ক্যান ডুইং লেস ইজ মোর বিকাম মোর, এই কনসেপ্ট আমারও মাথার উপর দিয়ে যায়। দেখি আমি প্র্যাকটিক্যালি সেটা মানে নিজের লাইফ থেকে এটা প্রমাণ করতে পারি কিনা। লেস ইজ মোর, ওকে। মাগরিব থেকে মানে এই সময়টুকু আমি মানে আচ্ছা ওয়েট, মাগরিব থেকে আসা এই সময়টুকু ওয়াকিয়া পড়তে হবে আমার। এই সময়টুকুতে চাইলে আমি কোরআন পড়তে পারি, চাইলে আমি মানে আমার পার্সোনাল রিফ্লেকশনের জায়গায় আমি ফোকাস করতে পারি, লাইক কোরআন পড়া, হাদিস পড়া, বা কোনো ডকুমেন্টারি ভিডিও দেখা, বা কোনো একটা বিষয় নিয়ে জানা, তারপর হচ্ছে কিছু লেখালেখি করা, ডায়েরি লেখা, টুকটাক বাড়িতে কথা বলা, খাওয়া দাওয়া কমপ্লিট করা, এইগুলো কাজ করতে পারি মাগরিব থেকে আসা। এসব রাতের বেলা খুব বেশি কাজ রাখার দরকার নাই তোমার। তারপর এসব নামাজ পড়ে কিতাবে তালিম করলাম, তালিম পরে মাসরা করলাম, মাসরা করার পর দেখবো আমি ঘড়ি কাটায় বাজে তখন 9:05 বা 10। তো 9:05 বা 10 বাজার পরে আমি সাথে সাথে যদি খাবার না খেয়ে থাকি তাহলে খাবার খেয়ে চলে আসবো রুমে, আর যদি খাবার খেয়ে থাকি তাহলে খাবার খেয়ে চলে আসবো রুমে। তখন আমার একটাই প্রায়োরিটি হবে, সেটা হচ্ছে 9:30 বা 9:45 আগে ঘুমোতে যাওয়া। তাহলে এই হলো আমার কাহিনী। আমি মাগরিবের পরে কোনো কিছু রাখতেছি না, বাড়ি কোনো কিছু কাজ রাখতেছি না, এটাকেও আমার ফ্রি সময় হিসেবে রাখতেছি। এই সময়টুকুতে আমি আমার লাইট যে কাজগুলো আছে সেই কাজগুলো করবো, বা যদি আমাদের সম্ভব হয় বন্ধুদের সাথে একটু বসবো, যদি আমার ভালো লাগে না আড্ডা দেওয়া। বাট এজ এ হিউম্যান বিইং, অ্যাজ আই ওয়াজ ইউজ টু বা মানে সরি কী ইংলিশ বলতেছি আমি এগুলো, মানে যা অবস্থা, কমিউনিকেশন স্কিল নাই, কথা বলতে পারি না, ইংলিশ সুন্দর দিকটা মতো বলতে পারি না, হাজারটা সমস্যা ভাই। এত সমস্যা নিয়ে মানুষ বাঁচে কেমনে? তাই হোক, এখন কথা হচ্ছে কোনো সমস্যা নাই, সমস্যা পয়েন্ট অফ ভিউ দেখতে হবে যে আমি আসলে কী দেখতেছি। এক তাবলিগের ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি কেমন আছেন, বললো আলহামদুলিল্লাহ ভালো আছি। বললাম ভাই আলহামদুলিল্লাহ ভালো তো বলছেন, বাট আসলে কেমন আছেন? তো বললো যে বাইরের উত্তরটা এরকম ছিল যে শুধু মানে বাহ্যিক অবস্থা দেখলে তো হবে না, তুমি কোন অ্যাঙ্গেল থেকে চিন্তা করতেছো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হবে। তো আমি ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করে বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমিও ভালো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার পুরা প্ল্যানিং।
আর কি, আর তেমন কিছুই না। আর সূরা মুল্ক পড়ে রাতের বেলা ঘুমাতে যাবো অবশ্যই আগামী 7 দিন। আর এই প্রত্যেকটা বিষয় আমি লিখে রাখবো। আর এখন এই ভিডিওটা শেষ করার পর থেকে চেষ্টা করবো যে আজকের মধ্যে এটা কমপ্লিট করার জন্য। তারপর যেই কমিটমেন্টগুলো বললাম সেই কমিটমেন্টগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে আমি চেষ্টা করবো। এবং আগামী সপ্তাহের আগে এই সবগুলো ব্যাপার, যে ব্যাপারগুলো আমি কমিটমেন্ট করলাম, যে ফেসবুক ইউজ করবো না, 2.5 ঘন্টা প্রতিদিন পড়ালেখা করবো, 35টা প্রশ্ন সলভ করবো, তারপর হচ্ছে এই বিসিএসের জন্য 7 ঘন্টার কন্টেন্ট দেখবো, তারপর হচ্ছে 3টা ভিডিও পাবলিশ করবো, তারপর হচ্ছে ইউনিভার্সিটির ক্লাস ঠিকঠাক মতো করবো, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল যে লেখাটুকু আছে 50 পৃষ্ঠা সেই লেখাটুকু কমপ্লিট করবো, তারপর হচ্ছে আর কি হেলথের যে ব্যাপার স্যাপারগুলো বললাম, যে 2 লিটার পানি পান করবো, তারপর হচ্ছে 2টা করে কলা, 1টা করে ডিম, তারপর হচ্ছে 150 টাকা বাজেট, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার ক্লিয়ার করলাম, তারপর হচ্ছে এই তো, তারপর আর কি, তারপর হচ্ছে স্লিপ ঠিক করলাম, সবই তো ঠিক করলাম। এক্সারসাইজ এ গুড থিং। আচ্ছা, সকালবেলা ফজরের পরে ছাদে যাওয়ার যে হ্যাবিটটা ছিল আমার, কিন্তু জাস্ট 1 সপ্তাহ যাবত আমি অসুস্থ হওয়ার পর থেকে হ্যাবিটটা বাদ হয়ে গেছে। এই হ্যাবিটটা আবার পুনরায় নিয়ে আসবো, মানে ইয়াসিন সূরা যখন পড়বো সকালবেলা ফজরের পর, ওই ফজরের পরে ইয়াসিন সূরা পড়ার সময়টুকু আমি ছাদে চলে যাবো, ছাদে চলে গিয়ে তারপরে ইয়াসিন সূরাটুকু পড়বো। তাহলে আমি সুন্দর একটা ওয়েদার এনজয় করতে পারবো এবং আমার পড়াটুকু সুন্দরভাবে হবে এবং মনোযোগ ঠিক থাকবে এবং খুব ভালো হবে ব্যাপারটা, খুবই এনজয়েবল হবে ব্যাপারটা, খুবই জাস্ট ওয়াও টাইপ হবে। মানে এই সময়টুকু আমি খুবই এনজয় করতে পারবো, মানে জাস্ট একটা ফুলফিলমেন্ট, একটা রিল্যাক্সেশন। বা বৃষ্টি পড়তেছে মেবি বাইরে, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আল্লাহ তুমি আমার এই দোয়া এইসবগুলো কবুল করে নাও। আমি তো অনেক চেষ্টা করতেছি, আগামী কত বছর যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি তো না। তুমি যদি সামর্থ্য না দাও তাহলে আমার পক্ষে যত প্ল্যানিং করি, যত কিছু করি, কোনোভাবেই কোনো কিছু সম্ভব না। তো আল্লাহর কাছে একান্তই প্রার্থনা যে আল্লাহ তুমি আমার এই কাজগুলোর মধ্যে সিনসিয়ারিটি বা একাগ্রতা, নিয়তের মধ্যে বিশুদ্ধতা, তারপর হচ্ছে এখলাস বা তো শুধুমাত্র তোমার উদ্দেশ্য করা, এই ব্যাপারগুলো আমার মধ্যে দাও, যাতে করে আমি এই কাজগুলো করতে পারি বা এই কাজগুলো করা আমার দ্বারা পক্ষে সম্ভব হয়। এবং এই কাজগুলোর মধ্যে যদি কল্যাণ থাকে তাহলে তুমি আমার দ্বারা এই কাজগুলো করো, আর যদি কল্যাণ না থাকে তাহলে এই কাজগুলো তুমি আমার দ্বারা করাও না। বা আর নামাজ তো পড়ি, বাট ব্যাপারটা হয়ে গেছে কি, যে হ্যাবিট, অ্যাটমিক হ্যাবিট একটা বই পড়তেছিলাম, অ্যাটমিক হ্যাবিট আছে, এই অ্যাটমিক হ্যাবিট, হ্যাঁ এই বইটার মধ্যেই পড়তেছিলাম যে যে একটা ব্যাপার পড়ছিলাম, যখন মানুষের হ্যাবিট হয়ে যায় তখন ব্যাপারটা একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। পজিটিভ দিক হচ্ছে যে হ্যাবিট, একটা ভালো হ্যাবিট হয়ে গেছে মানুষের, এটা খুবই ভালো একটা জিনিস। আর নেগেটিভ দিক হচ্ছে মানুষের একটা ভালো হ্যাবিট হয়ে গেছে তখন সেই ভালো হ্যাবিটটাকে সে আর ডেভেলপ করে না, সেই ওই হ্যাবিটের মধ্যে পার্মানেন্টলি স্থায়ী হয়ে যায়, যার কারণে কি হয়, যার কারণে সে ওই হ্যাবিটের মধ্যে আটকে থাকে। যেমন অনেক মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু নামাজের মধ্যে কোনো একাগ্রতা নাই, কিচ্ছু নাই, কিন্তু হ্যাবিট হয়ে গেছে 5 ওয়াক্ত নামাজ পড়ার। তো সে মনে করতেছে আমি তো ভালো হ্যাবিট আছে আমার, ঠিক আছে ভালো হ্যাবিট আছে, বাট তোমার যে একাগ্রতা নাই, বা আমি আমার জন্য বলতেছি, আমার যে একাগ্রতা নাই এটার জন্য তোমার কাজ করা উচিত ছিল, বা এটার জন্য আরেকটা হ্যাবিট গঠন করা দরকার ছিল, যে আমার যে একাগ্র চিত্তে নামাজ পড়ার হ্যাবিট, তো এটা তো আমার মধ্যে নাই। তো জায়গায় কাজ করার একটা বহুত বড় ব্যাপার সময় আছে। আর সব কিছু আমি একবারে 1 মিনিটে 1 মিনিট চেঞ্জ করতে চাচ্ছি না। যে কমিটমেন্টগুলো দিয়েছি এগুলো অনেক বড় বড় কমিটমেন্ট, এগুলোকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমার লাইফে একটা ড্রামাটিক ট্রান্সফরমেশন হবে আগামী 1 সপ্তাহের মধ্যে। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহের পরবর্তী ভিডিওতে, আমার সাথে, আমার নিজের সাথে, এটা কোনো মানুষের জন্য আমি করতেছি না, এটা আমি আমার নিজের জন্য করতেছি, নিজেকে ট্র্যাকে রাখার জন্য করতেছি। এবং আমি বুঝতে পারতেছি যে যখন আমি কথাগুলো বলতেছি, যখন আমি কথাগুলো সবার আগে আমার কানে পৌঁছাইতেছে, আমার মাথার মধ্যে পৌঁছাইতেছে, এবং এই কথাগুলো আমার মধ্যে থাকতেছে। তো কথাগুলো আমি যে চাইলে ডায়েরিতে লিখে রাখতে পারতাম, বাট লিখে রাখলে ব্যাপারটা আমার জন্য ওয়ার্ক করতেছে না, আমি লিখছি অনেক কিছু। তো এই জন্য আমি আগে বললাম, তারপর একটা ক্লিয়ারিফিকেশন আসলো যে আমি আসলে কী করতে যাচ্ছি। এখন আমি কথাগুলো লিখে রাখবো, ঠিক আছে। 58 মিনিট 24 সেকেন্ডে আমি কথা বলতেছি, তার মানে হচ্ছে আমি কথা বলতে পারি, বা কথা বলতে পারি বলা ঠিক হবে না, কি বলবো এটাকে। কিন্তু এই 58 মিনিট আমার কাছে মনে হয় না যে বহুত, 58 মিনিট বহুত বক 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 করতেছি, না এরকম কী বলবো না, আমার আম্মুর কাছ থেকে পাইছি হয়তো হ্যাবিটটা। আগে আমি এটা আজকে 1 ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত আমি শেষ করতেছি না। তাহলে আমার, আচ্ছা আমি আবার একটু রিফ্লেকশন দিই, আমার কোথাও কোনো ল্যাকিংস আছে কিনা। ইয়াস, একটা ল্যাকিংস আছে, আমি কাপড় ইস্ত্রি করি না, এটা বাজে একটা দিক। আমি কাপড় ধুই কিন্তু কাপড় ইস্ত্রি করি না। এই আজকে আগামীকালকে শুক্রবারে আমার দাঁতের ডাক্তার দেখাতে হবে, আমার চোখের ডাক্তার দেখাতে হবে আগামী 1 সপ্তাহের মধ্যে। এটা যাতে অবশ্যই ইনশিওর করি আমি, যে আমি দাঁতের ডাক্তার দেখাইছি, দাঁতের ডাক্তার আমার অপারেশন ডান হয়েছে, এখন সেলাইটা কাটতে হবে, এই সেলাইটা তুলতে হবে, এটার জন্য দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে, আর চোখের ডাক্তারের কাছে যেতে হবে। ও নো সেটা আমার এখানে আরও 1,500 টাকার মতো খরচ হবে। আমি কি করবো আসলে, আমার এই
এই লজ্জা আমি কিভাবে বলবো। বাড়ি থেকে হাজার হাজার টাকা নিতেছি, পাবলিক ইউনিভার্সিটিতে পড়া, 21 বছর বয়সে এক যুবক। এর থেকে বাজে ফিলিং আর কি হতে পারে আমি জানি না। যদিও আমার বাবার টাকা আছে, মানে অতটুকু টাকা আছে আমাকে দেওয়ার মতো, কিন্তু এবং চায় আমাকে, আমার কখনো না করে না, উল্টো আমাকে আরো বকা দেয় যে তুমি টাকা নাও না কেন। কিন্তু লজ্জার একটা ব্যাপার আছে বড় হয়ে গেলে। যাই হোক, দেখি ডাক্তার দেখাতে হবে, এটা একটা বড় দিক। আর কাপড় ইস্ত্রি করতে হবে, এটা আরেকটা বড় দিক। কাপড় ধুইতে হবে, কি কাপড় অনেকগুলো। যাই হোক, এগুলা আমি অনেক ডিটেলসে চলে গেছি, যে এত ডিটেলসে যাওয়া ঠিক হয় নাই। ওকে, 1 ঘন্টা হয়ে গেছে। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে ফয়সাল আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।